আমরা আমাদের আলোচনায় চলে যাই। যাই হোক, তো আমি যে কথাটা বলতে চাচ্ছি গতকালকের পরীক্ষা নিয়ে, দোষটা তোমাদের না, দোষটা হলো তোমাদের বয়সের। বয়সের কিরকম? দীর্ঘদিন যে প্রশ্নগুলো পড়ছো, যখন পড়তে যাও তখন চোখের সামনে দৌড়ায়। চোখের সামনে দৌড়ায়, মনে হচ্ছে খুব ইজি। তখন কিন্তু আলস্যা করে আর পড়ো না, মনে করো যে এটা তোর মুখস্থই আছে। হ্যাঁ, কিন্তু যখন পরীক্ষার হলে যাও তখন কিন্তু অনেক কিছু ভুলে যায়, কারণ পারিপার্শ্বিক চাপ, মানসিক চাপের কারণে অনেক কিছু ভুলে যাও। তো ভুলে যাওয়ার কারণে দেখা যায় 41 না 42। তোমরা কখনো শোনো, তোমরা যখন একটা পরীক্ষার্থী যখন নিজেকে মনে করতে পারবে যে এই প্রশ্নটা দ্বিমত আসতে পারে, অর্থাৎ আমাকে আহ, পথভ্রষ্ট করার জন্য এরকম প্রশ্ন দিতে পারে, বুঝতে পারছো? তাহলে তোমাকে এই ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। আর গতকালকের প্রশ্নটা আসলেই সহজ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু কঠিন। সহজ কিরকম? যদি যারা বুঝতে পারে তাদের জন্য সহজ, কিন্তু আসলে কঠিন। আমাকে যদি পরীক্ষার হলে গতকালকে দেওয়া হতো, আমি ভালো নাম্বার পাইতাম, কিন্তু এটা আমি 10টায় উত্তর দিতে পারতাম। কারণ 10টায় কারেক্ট উত্তর দেওয়াটা এত সহজ না গতকালকের প্রশ্নে। কারণ ওই ধারা খুঁজতে খুঁজতে ধারা মনে নাই, মনে করতাম এটা ধারা নাই। তো এই জন্য তোমাদের নিজেদের কিছু দোষ আছে। তো দোষগুলো কি হলো যে পড়ার কোনো বিকল্প নেই। পড়া শুরু করছো, মনে করো পরীক্ষা হবে 1 মাস 2 মাস আগে, এটা অনেকে আবার দেখো আচ্ছা ঠিক আছে পরে পড়বো না, এগুলো ক্ষতিকর। যাই হোক, আজকে যে পরীক্ষাটা হয়েছে, কেমন হচ্ছে তোমাদের পরীক্ষা? আজকে তো জি স্যার স্যার, অনেক ভালো। আমি 100%ই আমার ভালো হয়েছে স্যার। আচ্ছা, আমি আগে বলি, গ্রেপ্তার কাকে বলে? কত ধারা দিছো? 46 46। দ্বারা স্যার। 46। 46-এর মধ্যে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। যে আমরা কি লিখছি এখানে, যে 46 ধারা অনুযায়ী গ্রেপ্তার বলতে বোঝায় কোন ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে, হ্যাঁ, আইন আইন বলে বলে আইনের আইনের হেফাজত করা। হেফাজতে নেওয়াটাকে গ্রেপ্তার বলে, এই তো নাকি? ভালো কথা। জি। জি স্যার। গ্রেপ্তারের নিয়মাবলী আলোচনা করে, এটা কত ধারা দিয়েছো? গ্রেপ্তার নিয়মাবলী স্যার 46, 46, 47, 48 পর্যন্ত দিছি। এখানে তোমার ভুল, ফারুক তুমি। 49 পর্যন্ত দিচ্ছে। এটাও তোমার ভুল, রাশেদ। স্যার ঠিকই আছে, 49 পর্যন্ত দেওয়া লাগবে স্যার, 8 মার্ক তো না দিলে আপনার কেমন হয়? 50 মার্ক থাকলেও 46 ধারায় দ্বিতীয়বার প্রশ্ন আসছে। গ্রেপ্তারের পদ্ধতি, নিয়মাবলী একই জিনিস। আপনি কি পদ্ধতি অনুসরণ করে একটা লোককে গ্রেপ্তার করবেন? 46-এর 1 2 3, এর বাইরে নয়। 46-এর 1-এর স্যার বক্তব্যটা কি? স্টপ। 46-এর 2-এর বক্তব্যটা কি? কথা অথবা কার্য দ্বারা 46-এর 1-এ বলা আছে কথা অথবা কার্য। আপনি তাকে বললেন যে আপনাকে কিন্তু গ্রেপ্তার করা হলো, অলরেডি এটা গ্রেপ্তার। আপনি তো দেহ স্পর্শ করবেন, এটাও গ্রেপ্তার। বলছে যদি কথা অথবা কার্য দ্বারা তাকে আয়ত্তে আনা না যায়, তাহলে যতটুকু ক্ষমতা প্রয়োগ করে আপনি গ্রেপ্তার করতে পারবে, আয়ত্তে আনতে পারবেন, এর বেশি ক্ষমতা প্রয়োগ করার দরকার নাই। 46-এর 3 শেষ। তিনি কি বলছে, যাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন সে যদি পলানোর চেষ্টা করে, তাহলে আপনি এই আসামিটাকে, যাকে গ্রেপ্তার করতে গেছেন, সে পরোয়ানার আসামিটা, সে পলানোর চেষ্টা করলে তার পলানোর প্রতিরোধ কল্পে আপনি তাকে তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। তাহলে মৃত্যু পর্যন্ত ঘটালে আপনার কোনো অপরাধ হবে না কখন? যদি কিনা আসামিটা হয়ে থাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয়, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত। তার মানে যদি আপনি সাজাপ্রাপ্ত কোনো আসামি বা গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে আপনি গ্রেপ্তার করতে যান, এই সাজাপ্রাপ্ত আসামি যদি পলায়নের চেষ্টা করে, সেক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করে আপনি তাকে আপনার আয়ত্তে আনতে পারবেন? বলছে আমি প্রয়োজনে তাকে গুলি করব। যদি সে আহত হয়, 46-এর 3 বলছে তোমার কোনো অপরাধ নাই। যদি মারা যায়, তোমার অপরাধ আছে। কিন্তু যদি সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়, তাহলে তোমার কোনো অপরাধ হইবে না। গ্রেপ্তারের পদ্ধতি 46-এর 3-এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আমি তোমাদের 50 বার 50 বার 50 বার বলছি। ঠিক আছে স্যার, স্যার কিন্তু আপনার হচ্ছে কথা। মুখের উপর ভিত্তি করে আমরা আসলে লিখছি এখানে আর কি। 50 মার্ক থাকলে আমাদের কিছু যায় আসে না। 47 ধারা কখন হবে? যাকে গ্রেপ্তার করতে গেছি সে যদি পলায়ন করে গিয়ে কোনো বাড়িতে ঢুকে পড়ে, তাহলে আমি বিনা পরোয়ানায় সেখানে প্রবেশ করতে পারবো। ভালো কথা, আমি বিনা পরোয়ানায় প্রবেশ করলাম, করার পরে তাকে পেয়ে গেলাম, কি ধারা অনুসরণ করব? আবার 46-এর 1 2 3, এটা অনুসরণ করে তাকে নেব। আমাকে বাড়িওয়ালা ঢুকতে দিল না,
আমি দরজা জানলা ভেঙে সেখানে প্রবেশ করলাম, এরপরে তাকে পেয়ে গেলাম, কি পদ্ধতি অনুসরণ করব? 1 2 3। আমার প্রশ্নে কি বলা আছে গ্রেপ্তার করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হন তাহলে করণীয় কি, বা গ্রেপ্তারকৃত আসামি যদি পলায়ন করে তাহলে করণীয় কি, বা গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে যদি বাইরে আসতে চান তাহলে করণীয় কি? কেন আমি দেব? এগুলো প্রশ্নের উত্তর। এত সহজ না বাবা, লেখছো নাম্বার পাবা, তবে আশা অনুরূপ হয়নি, এখানে সময়ের ক্ষতি হয়েছে। পরবর্তী প্রশ্ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার তারিখ উত্তীর্ণ হওয়ার ফলে ক নামক পুলিশ অফিসার বিনা তামিলে পরোয়ানাটি আদালতে ফেরত পাঠিয়ে দেন। পরোয়ানাটি, আচ্ছা, কয়ের কাজ সংশ্লিষ্ট আইনের আলোকে আলোচনা করুন। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার তারিখ উত্তীর্ণ হওয়ার ফলে কি কোনো পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা আদালতে ফেরত পাঠাতে পারেন? জি স্যার, পারেন। পারেন না স্যার? এই জন্য তো বললাম, এই জন্য তো। ফারুক, কি দিছো তুমি? আমি 323 দিছি। 75-এর 2 আর 323। 323-এর প্রশ্ন না তো, 75-এর 2-এর প্রশ্ন। 75-এর 2 স্যার। তোমাকে 75-এর 2 বলতে হবে সিআরপিসির 75 ধারায় উল্লেখ করা আছে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে। সেখানে উল্লেখ করা আছে আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, আদালতের আদেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে। সেখানে তুমি পিআরবির 323 খ দিতে পারো বা 323 দিতে পারো, কিন্তু উত্তর তো তোমার সিআরপিসির 75-এর 2। সঠিক স্যার। স্যার, সিআরপিসির 75-এর 2 দ্বারা লেখছি, ওটা প্যারা দিয়ে দ্বিতীয় প্যারায় আপনি আবার যতই এই যে প্যারা লেখেন আপনি লিখতে পারবেন না যে আপনি পাঠাবেন। আপনার উচিত হবে যে আপনাকে বলতে হবে সিআরপিসির 75-এর 2 ধারায় উল্লেখ করা আছে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন বলবৎ থাকবে, অর্থাৎ আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কিংবা আদালত কর্তৃক নির্দেশনা না আসা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানাটি থানায় বলবৎ থাকবে। আলোচ্য প্রশ্নে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানার ধার্য তারিখ উত্তীর্ণ হওয়ার ফলে তিনি যে পরোয়ানাটি আদালতে ফেরত পাঠিয়েছেন তা আইনসঙ্গতভাবে সঠিক হয় নাই। আপনি এখানে স্যার, স্যার আপনি কোনো সিআরপি অবস্থাতে 300। পারবেন না। ধার্য তারিখ কি? এই জন্য বললাম কথা কম বলো। তুমি জোর করলে তোমারটা তো এখানে তুমি রাইট করতে পারবে না। আইনের বাইরে আমরা কেউ না, কথা ঠিক আছে? আমরা আইনের বাইরে কেউ না। তো বক্তব্যটা হলো এরকমই যে এখানে যেটা বোঝাচ্ছে, প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানায় আগামী তারিখ লেখা থাকে আগামী এই তারিখে ধরে আমার সামনে হাজির করুন। যার কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে, ওয়ারেন্ট আছে, ওয়ারেন্টের অপর পৃষ্ঠায় উল্টায় দেখো, কারণ ওটি হলো ধার্য তারিখ। পিআরবি 323-এর খতে বলা আছে ধার্য তারিখে যদি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা সম্ভব না হয়, আসামিকে যদি খুঁজে পাওয়া না যায়, আসামি যদি নিরুদ্দেশ হয়, তাহলে কি করণীয় সেটা পিআরবি 323-এর খতে উল্লেখ করা আছে। কিন্তু কোনো অবস্থাতেই পুলিশ অফিসার আদালতের নির্দেশ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে পারবেন না, আর অথবা আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ফেরত পাঠাতে পারবেন না। এখানে কথাটা হবে তিনি সিআরপিসির 75-এর 2 এবং পিআরবি 323 বিধি লঙ্ঘন করেছেন। আমরা 729-এর প্রয়োজন নাই, তিনি এর লঙ্ঘন করেছেন। কি ভালো? স্যার, হ্যাঁ বলো। এই শহীদ, তুমি সাউন্ডটা বন্ধ করো, না বুঝলে বন্ধ করো। স্যার হ্যাঁ বলো। 323-এর গহাতে স্পষ্ট উল্লেখ করা আছে, যদি ধার্য তারিখে ভিতরে যদি কোনো আসামি গ্রেপ্তার করতে না পারে, তা হুম। পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপি ফরম নং 55-তে উল্লেখ করে এনইআর ধার্য দাখিল তারিখ। করবেন, এনইআর দাখিল করবেন, নট ওয়ারেন্ট ফেরত পাঠাবেন। স্যার, ওখানে লেখা আছে ওয়ারেন্ট পুনরায় ওই তারিখে। আপনি স্যার একটু দেখেন স্যার, আমি স্পষ্ট ওটা দেখে লিখছি। আমারে তুমি যতই বলো না কেন, না আমার গ্রেপ্তারি পরোয়ানা কতদিন বলবৎ থাকবে এটা ওইটা স্পষ্ট করে সিআরপিসি তে বলা আছে। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় সিআরপিসি তে। আপনি পুলিশের ওই তারপরে পিআরপি ওই অনুসরণ করে তারিখ উল্লেখ করা না থাকলে তাহলে তাহলে হতো যে তারিখ লিখে দিছে ধার্য তারিখে ধার্য হাজির করে প্রত্যেক, দেবে। শোনো, প্রত্যেকটা গ্রেপ্তারি পরোয়ানার অপর পৃষ্ঠায় যদি থাকে দেখো লেখা আছে ধার্য এই তারিখে হাজির করুন। তার মানে এই নয়, কারণ ওইটা হলো তার পরবর্তী হাজিরার তারিখ। বুঝতে পারছো? 323 বড় সবাই গা বোঝাতে স্যার, একটু পারবো না, দেখুন। যারা ভুল পড়ে সারাদিনও বোঝাতে পারবো না, কারণ তুমি যেটা আমার কাছে তর্ক করে তো ওইটা আর প্রতিষ্ঠা করতে পারবা না। আইন তো সবার জন্য সমান। 323-এর না গতে ওটা কি বলা আছে দেখো,
ছোটখাটো ঘটনা ব্যতীত তিনি সকল ক্ষেত্রেই পলাতক ব্যক্তির স্থাবর অস্থাবর। 323-এর ঘতে বলা আছে, ওয়ারেন্ট ইস্যু করিবার সময় ম্যাজিস্ট্রেট তাহা কার্যকর করিবার তারিখ নির্দিষ্ট করিয়া দিতে হইবে এবং ওয়ারেন্ট কার্যকর করিতে ব্যর্থতার ক্ষেত্রে রিপোর্ট প্রদান করিতে হইবে। তার মানে কি, ওয়ারেন্ট আপনি কার্যকর করতে পারেন নাই, আপনি রিপোর্ট দিবেন, নট ওয়ারেন্ট ফেরত দিবেন। ওয়ারেন্টে উল্লেখিত নির্দিষ্ট তারিখের মধ্যে ওয়ারেন্ট কার্যকর করে যে আদালত ইস্যু করিয়াছেন সেই আদালতের নিকট প্রেরণ করা সম্ভব না হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত ওয়ারেন্ট কার্যকর করিবার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ওয়ারেন্ট কার্যকর না করিবার কারণ বর্ণনা করিয়া বিবি ফর্মের আদতে রিপোর্ট প্রদান করিবেন। এটা কি তোমার ওয়ারেন্ট ফেরত দিতে বলছে? কি বোঝো, ভাষা কিছু বোঝো? বলছে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছেন, যদিও আদালত না পান, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দিষ্ট করে এত নম্বর বিপি ফর্মে রিপোর্ট প্রদান করবেন কি, যে আমি ওয়ারেন্ট ইস্যু করতে, ওয়ারেন্ট সাবমিট করতে পারিনি। এত সহজ? তো এটা তাহলে স্যার তো 75 দিয়ে তাহলে পালন তো করছে। থানায় ওয়ারেন্টে থাকতো না। শোনো, তাহলে থানায় ওয়ারেন্টে থাকতো না, 0-0 হইতো, লাল কালির ওয়ারেন্ট বিএফ টানা লাগতো না 10 বছর থেকে, 20 বছর থেকে। কি শহীদ, থানায় যে বিএফ টানে জানো তো নাকি? খালি ওয়ারলেসে বললা লাল কালির ওয়ারেন্ট, লাল কালির ওয়ারেন্ট, লাল কালির ওয়ারেন্ট। হ্যাঁ, স্যার অ্যারেস্ট করছি স্যার, 3টা লাল কালি ওয়ারেন্ট। কিসের 3 লাল কালি? 2 বছর থেকে পলাতক, লাল কালি আবার কালা কালি কি? ওয়ারেন্ট তো ওয়ারেন্টি। সে আসামিটা পলাতক ছিল, কোনো কারণে। শোনো, একজন পুলিশ অফিসার বা গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার গ্রেপ্তারি পরোয়ানা আদালতে ফেরত পাঠাতে পারেন এক ক্ষেত্রে, সেটি হলো আসামি গ্রেপ্তার হলে আসামির সাথে পাঠাতে পারে, আর একটা হলো আদালতের নির্দেশে। একজন ব্যক্তি মারা গেছে, তার গ্রেপ্তারি পরোয়ানা আপনি ফেরত পাঠাতে পারবেন না। আপনার কাজ হবে ওই তিনি যে মারা গেছেন তার যাবতীয় প্রমাণ সহ, সার্টিফিকেট সহ আদালতকে জানানো, যে আদালত, এই পরোয়ানার আসামি গত এত তারিখে মারা গেছে, তার এই কাগজ, যেহেতু তার পরোয়ানাটি আমার কাছে মুলতবি আছে, আপনি অনুমতি দিলে ওয়ারেন্টটা আমি ফেরত পাঠাতে চাই। আপনি কোনো অবস্থাতে পারবেন না। আপনি থানায় যে কাজ করেন সেটা উত্তরটা লিখে দিচ্ছেন। কি ফারুক, তুমি কি বুঝতে 75-2 পারছি স্যার। দেখো নাই চোখে? এটা এটা আমার বোঝার ভুল হয়ে গেছে। এটা আসলে আমি তখন চিন্তা করছিলাম এইভাবে, কিন্তু এভাবে চিন্তা করেও কেন জানি ওই 323 চলে গেলাম। মানে এটা ভুল। আমার তখন মাথায় বারবার আসতেছিল যে আসলে গ্রেপ্তারি পরোয়ানার তো কোনো তারিখ থাকে না। তো না, এটা তো কিন্তু এখানে 75-2 তুমি দাও নাই। না, 75 যেটা আমি দেই নাই স্যার, এটা দেই নাই, এটা তো মিথ্যা কথা বলে লাভ নেই। আমি এটা দেই নাই, আমি 323 লিখছিলাম আর। তো যাই হোক, এটা আমার ভুল হয়েছে তাহলে। যাক, এখানে কথাটা এটাই হবে স্যার যে সিআরপিসির এই 75, প্রশ্নটা স্যার শুধু 75-2 দিতে স্যার, পিআরবি তো কোনো কিছু দেয় নাই। ওই 75-2 এর সঠিক। পিআরবি 323 যদি দেয় সেটা সঠিক অর্ধেকটা, কিন্তু স্যার ওই তোমার সাউন্ড বন্ধ 75-2 করো। তো স্যার তৃতীয় প্রশ্নে চলে আসি, অবৈধ জনতা বলতে কি বুঝেন? কত ধারা দিছো অবৈধ জনতা? 141, 141। পেনাল কোডের 141। দণ্ডবিধি কোন ধারা দিছো এটা? কার্যবিধি 127 দিছো নাকি অবৈধ জনতা? না স্যার, না না না, সালে কি না, দিছো? দণ্ডবিধির স্যার 141 দিচ্ছে। 141-এর 5টা কোটেশন লেখছো, এই তো? জি এটা স্যার, দুইটার ফার্স্ট ক্ষেত্রে ইলেকশন। লেখা হয়েছে স্যার, আচ্ছা, প্রথমটা এবং দ্বিতীয়টা। রাখো। বৈধ জনতা কি অবৈধ হতে পারে? কত ধারা দিছো? ওই 141। এটা একটা হচ্ছে 141। এখানে তোমার ওই 5টা উদাহরণ না লেখলেও হবে, তুমি লিখতে পারো যে প্যানাল কোডের 141 ধারায় উল্লেখ করা আছে যে 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 জনজাতি বৈধ ছিল তা অবৈধ হতে পারে যদি কিনা এই অবৈধ জনতাগুলো প্যানাল কোডের 141-এর 5টি উদাহরণ ভঙ্গ করে। আমি লিখে দিয়েছি স্যার আবার, দ্বিতীয়বার আবার। না, ভালো কথা, লেখছো, অসুবিধা নাই। তাহলে তোমাকে লিখতে হবে যে একটি একটি বৈধ জনতা তখনই অবৈধ হতে পারে যখন কিনা প্যানাল কোডের 141 ধারার নিম্ন বর্ণিত শর্তগুলো ভঙ্গ করে। কিন্তু এখানেও এখানেও দেখা যাবে অনেক ভদ্রলোকেরা এখানেও ওই রকম লেখছে, ওই পিআরবি এত, অমুক অত, তমুক অত আছে না, পুলিশ আইনের এত। সঠিক উত্তর 141, জেনে রাখবা। এখানে কোনো পিআরবি জি স্যার। টিআরবি নাই। আচ্ছা, না, এরপরে এটা আমরা আসি, স্টপ, এরপরে আমরা আসি অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ দলের ইনচার্জ কি পদ্ধতি অনুসরণ করতে পারে? নিশ্চয়ই এখানে কি পিআরবি দিছো?
পিআরবি দিছি। তুমি পিআরবি দিবে না কেন? স্যার, সিআরপিসির 127 দাও নাই? ওর যে হ্যাঁ, গাজীপুরে যে 107। সেটা দিছি, ওই যে পরের অংশ যেটা আগ্নেয়াস্ত্রের ব্যবহার সেইখানে না, পিআরবি দিছি। তুমি কথা কম বলো, মাথা এমনি গরম আছে, এত সহজ প্রশ্ন যদি লিখতে না পারো। শোনো, এখানে তোমার কাজটা হবে, প্রথম তোমরা কি লেখছো আমি জানি না, প্রথম লিখতে হবে যেভাবে লিখতে হবে কি, অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণ। সিআরপিসির 127 অনুযায়ী প্রত্যেক পুলিশ অফিসার, অর্থাৎ ওই যে ইনচার্জের কথা বলা আছে, কোন র্যাঙ্কের কথা বলা হয়নি, তিনি বেআইনি জনতা ছত্রভঙ্গ করিবার জন্য আদেশ দিতে পারেন, এবং বেআইনি জনতায় অবস্থানরত ব্যক্তিদের দায়িত্ব হবে ছত্রভঙ্গ। এরপরে 128, যদি ছত্রভঙ্গে 127 অনুসরণ করে ছত্রভঙ্গ করা না যায়, তাহলে পুলিশ অফিসার কি করতে পারেন? পুলিশ অফিসার বেআইনি জনতা ছত্রভঙ্গ করিবার লক্ষ্যে বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিতে পারেন, শক্তি প্রয়োগ করতে পারেন, প্রয়োজনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এরপরে আরেকটা পাড়ায় গিয়ে লিখতে হবে, সিআরপিসির 127 এবং 128 ধারার বিধান পালন করিবার পরও যদি বেআইনি জনতা ছত্রভঙ্গ করা না যায়, সেক্ষেত্রে একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করতে পারেন। এটুকুই। ক্লিয়ার? পিআরবি 153 অনুযায়ী, তাই বলে 153 কথা লেখার দরকার নেই, অর্থাৎ পিআরবি 153 বিধি অনুসরণ করে বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করতে পারে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, লিখছি, এইভাবে লিখছি স্যার। পিআরবি 153 দিয়ে কখনো বেআইনি জনতা ছত্রভঙ্গ হয় না। বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গেলে সিআরপিসি দিয়ে করতে হয়, আর বেআইনি জনতা হতে গেলে সিআরপিসি দিয়ে হয় না, পিআরবি দিয়ে হয় না, হয় পেনাল কোডে। তার মানে পেনাল কোডের 141 ধারা যদি না আসে, সিআরপিসির 127-28 কোনো দাম নাই, আগে ওই 141 হতে হবে। আর 153 ব্যবহার করতে গেলে আমাকে প্রথমে ব্যবহার করতে হবে কি জানো? আমাকে প্রথমে ব্যবহার করতে হবে সিআরপিসির 127 এবং 28। অর্থাৎ একই প্রশ্ন কিন্তু ডাবল ডাবল আসছে, গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গ্রেপ্তার। যাক, আচ্ছা, তাহলে ভালো কথা লিখলাম। বেআইনি সমাবেশ ও অবৈধ জনতা ছত্রভঙ্গ করতে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়? করা গেলে পদ্ধতি বর্ণনা করুন। আমরা কি লিখবো? এই প্রশ্নটা কিন্তু টোটালি পিআরবি 153। 153 গ স্যার। গো। না, এখানে গয় তো অবশ্যই, এখানে তো আর দেহ রক্ষা দেওয়া যাবে না, আর ওই যে আসামির পলায়ন রোধ করলে মৃত্যু ঘটনা, এটাও দেওয়া যাবে না। কিন্তু জি স্যার। আমাদের মধ্যে অনেকে আছে যারা মুখস্থ করে গেছে, এ মাথা ও মাথা দিয়ে দিছে, খুব সহজ করে গেছে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা শুরু করতে হবে কিভাবে, যে নিম্ন বর্ণিত ক্ষেত্রে বেআইনি জনতা ছত্রভঙ্গ করার লক্ষ্যে একজন পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। অর্থাৎ পিআরবি 153 গতে উল্লেখ করা আছে, সিআরপিসির 127 এবং 28 ধারার বিধান পালন করিবার পরও যদি কোন সমাবেশকে ছত্রভঙ্গ করা না যায়, সেক্ষেত্রে সমাবেশে উপস্থিত পুলিশ অফিসার তিনি কি করতে পারেন? আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করতে পারেন। এখানে কিন্তু আবার লেখো নাই তো মাইরা ফালামু, তত লেখো নাই। যাক, না স্যার, লিখছি যে ব্যবহার করে এটি। আল্লাহ জানে তোমার বিশ্বাস নাই, তুমি বরিশালের লোক, হুট করে কোনটা লেখছো, পেশায় বসিয়ে লেখছো। মানে না, আমাদের লিখছি স্যার। রাশেদ কি ঠিক স্যার, আছে? স্যার, হ্যাঁ। আমাদের হল রুমে সবাই বলতেছে 152 হবে, 52 হবে, তোমার চিল্লাচ্ছে মাথা সবাই। খারাপ? তা তো তুমি কি হোক জানে। 152, তুমি কি 152 দিছো নাকি? না স্যার, আমি 153 গ দিয়ে 107, 127, 28 বলছি। দেখো, অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে বা বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, করা গেলে কখন? 152তে কি বলা আছে বাবা? সশস্ত্র দল নিয়োগ মনে হয় আছে, এরকম আছে। না, সশস্ত্র দল তো, শোনো, এগুলো এই জন্যই সমস্যাটা, কারো কথা শুনবা না। এবারে কি হবে জানি না, যখনই পরীক্ষা যেভাবেই দেও না কেন, এগুলো শোনার সুযোগ নাই। এই দুষ্ট প্রকৃতির লোকগুলো তো পড়ে নাই, এ তো ভাষায় বোঝে নাই। বেআইনি সমাবেশ ও অবৈধ জনতা ছত্রভঙ্গ করতে করতে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় লাগবে? হ্যাঁ, পিআরবি 153 গ বিধি অনুযায়ী বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। এরপরে কি লেখা আছে? আগ্নেয়াস্ত্র ব্যবহার পদ্ধতি নিম্নে আগ্নেয়াস্ত্র ব্যবহার পদ্ধতি আলোচনা করা হলো। আগ্নেয়াস্ত্র ব্যবহার পদ্ধতি বলা হয় নাই, আগ্নেয়াস্ত্র ব্যবহার আগে, সময়, পরে কি করবো তা কিন্তু বলে নাই। অর্থাৎ কি পদ্ধতি অনুসরণ করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে,
তুমি 27 28 ধারা প্রয়োগ না করে সরাসরি বেআইনি জনতা পাইছো মিছিল করে যাচ্ছে ডাটাডাট করে গুলি করবা, এ কিন্তু বলে নাই। এই পদ্ধতি ওইটাই, সিআরপিসির 127 এবং 28 ধারার বিধান পালন করিবার পর যদি, অর্থাৎ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিয়েছো, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছো, শক্তি প্রয়োগ করেছো, বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিয়েছো, এরপরেও তারা ছত্রভঙ্গ হয় নাই, তখন কি হবে? 153-তে বলা আছে, 153-এর গতে, সেক্ষেত্রে তুমি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবা। তোমাকে বলে নাই তুমি মেরে ফেলবা, মারতে গেলে যদি এমন হয় দেহ এবং সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ না করলে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। তা আমরা তো প্রশ্নে সেটা চাই নাই, তা তুমি মারার কথা লাগবে কেন? তা রাশেদ কি 152 দিছো? না স্যার, আমি যাবো কেন? এজাহারের মূল বৈশিষ্ট্য কি? ফারুক, ভুল হয়নি তো তোমাদের? না, এটা বলুন। এজাহারের মূল বৈশিষ্ট্য কি আমরা লিখবো? কি লিখছি আমরা? সিআরপিসির 154 এবং পিআরবি 243 তো লিখছি নাকি? জি স্যার। এজাহারের মূল বৈশিষ্ট্য কি? এজাহারটি আমলযোগ্য আমলযোগ্য। অপরাধ হতে হবে, এই তো নাকি? জি জি স্যার। স্যার। আর কি? ওই হ্যান্ডবুকে 90 পৃষ্ঠা সুন্দর করে দেওয়া আছে, তো এখান থেকে দেখে দেখে 15 15 30টা উঠাইছি, 2 পার্টে। এটাও নকল হয়েছে, এটা নকল হয়েছে। এজাহারের হুবহু বৈশিষ্ট্য, আছে, একদম হুবহু দেওয়া আছে ইয়াতে, পুলিশ হ্যান্ডবুকে। যাক ধারাটা ঠিক দিছো কিনা? হ্যাঁ, দ্বারা ঠিক দিচ্ছি। আচ্ছা, যাক। এরপর গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মামলার সময় রেজাল্ট লিপিবদ্ধ করাকালে কি দেওয়া আছে কম এটা? এই যে এখানে লেখা আছে, এই সংবাদ লিপিবদ্ধ করিবার পূর্বে সংবাদদাতাকে আবেগহীন হওয়ার জন্য সময় দিবেন। হ্যাঁ, এগুলা যাক, ওটা বুঝতে পারছি। এটা তোমার ওই যে ইয়ার প্রশ্ন, কি জানি বলে, অপরাধ তদন্ত তদন্ত নির্দেশিকা। নির্দেশিকা। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ক, থানায় এসে এই মর্মে সংবাদ প্রদান করে যে ক্ষয়ের বাড়িতে 7 8 জন দুষ্কৃতিকারী রাতে বলপূর্বক প্রবেশ করে খকে খুন করে, তার স্ত্রীকে ধর্ষণ করে এবং তার ঘরের সকল মূল্যবান সম্পত্তি লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনা, এটা কিন্তু এজাহার লিখতে বলছে, জানো তো? বড় বড় অফিসার ইনচার্জ অমুক লেখছো নাকি? হ্যাঁ, জি স্যার, এজাহারে লিখছি স্যার। কিন্তু অনেকে একেবারে বলছে এফআইআর ফর্ম পূরণ করতে, আমি এফআইআর ফর্ম পূরণ এ করি নাই। ঘোড়ার ডিম, ওই ব্যাটারা জানে না, এই জন্য মেজাজ খারাপ হয়। মানে কিভাবে শরীরটারে ঠিক রাখবো, বুড়া বসে পারি না, অন্যায় সহ্য করতে পারি না, যেখানে যাই ভেজাল। এখানে এজাহার কার্ডই স্যার ক দিয়ে শুরু করতে হবে। আহা, দরকার নাই, তোমাকে এজাহার লিখতে হবে। তুমি যদি লেখো, তোমার নামও লেখো, কোনো অপরাধ নেই তো। এখানে নমুনা একটা এজাহার বলছে, আমি তোমাকে ক এজাহারটা লিখেছি। হবে পেনাল কোডের 396 ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমনের 9-1 ধারা। 9-3 হবে না স্যার? না কেন? এখানে কি অনেকগুলা লোক দর্শন করছে নাকি? এখানে তো বলে স্যার নাই এখানে তো দলবদ্ধ একজনের ভাবে কথা দর্শন বলেনি করছে। স্যার। না, এখানে তো বলে নাই দলবদ্ধ ভাবে সবাই দর্শন করছে, বলছে ধর্ষণ করছে, এটা তো উল্লেখ করা নাই। যদি বলে কোন ব্যক্তি খকে ধর্ষণ করে, তাহলে কি হলো? যদি ধর্ষণ করে, ধর্ষণের শাস্তি কত? 9-1। একাধিক ব্যক্তি হলে 9-3 হতো। এখানে কি একাধিক ব্যক্তির কথা বলা আছে? যদি প্রশ্ন বলা থাকতো সবাই তাকে ধর্ষণ করছে। আমি নোট লিখে রেখেছি এভাবে। স্যার একাধিক ব্যক্তি যদি ধর্ষণ করে তাহলে 9-3 হবে। আরে আর ঘোড়া একাধিক ডিম রে, কত কবিরাজ দেখবো জীবনে। নোট করে দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত একজন ব্যক্তির আইনগত অধিকার এবং মানবাধিকার সমূহ বর্ণনা করুন। অনুরূপ অধিকার সমূহ প্রতিপালিত না হলে পুলিশের ইমেজ সংকটের নেতিবাচক দিকগুলো বর্ণনা করুন। নেতিবাচক দিকগুলো ওইগুলা বানাই ছাড়াই দিতে হয়, কিন্তু এখানে কি সংবিধানের 33 অনুচ্ছেদ দিছো? 33টা দিছি, প্রথম হচ্ছে 33 দিছে, দ্বিতীয় অংশটা আসলে বানায় লিখছি আর কি। বা জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটা হয়, এটা হয়, এবং হুম, তথ্য না দিলে এগুলাই পুলিশ। লিখছি। হ্যাঁ, এগুলো দিছো তো নাকি? জি স্যার। জি স্যার, লিখছি। তাহলে এখানে কিন্তু ওই যে ওই আসামির 3 হাত জায়গা দিতে হবে, খাবার দিতে হবে, এগুলো কিন্তু না। আইনগত অধিকারের মধ্যে আইনগত দিয়েছি অধিকার শুধুমাত্র সংবিধানেই বলা বাঁচার আছে। অধিকার আছে। সে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করতে পারবে, তার না, আত্মীয় এটা তো স্বজনের সাথে। তোমার, এটা তো সংবিধানের 33 অনুচ্ছেদেই বলা আছে। ওটাই দিচ্ছি স্যার। 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে পাঠাতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তার পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে, এটা তার আইনগত অধিকার। আর ওই যে 7 ফিট জায়গা দিতে হবে, এটা করতে হবে, এগুলো যারা জানে না, ভুয়া দেখবো, ওগুলো লেগে ধুয়ে দিছে। নারী আসামি হলে নারী পুলিশ দ্বারা তাকে কোর্টে প্রেরণ করতে হবে। ওই সমস্ত এখানে তো নাই, নারীর কথা বলে নাই, বলছে আসামির গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকার।
এই আইনগত অধিকার মানে আসামির রক্ষা কবচ বা আসামির অধিকারগুলো সম্পর্কেই বলা আছে শুধুমাত্র সংবিধানের 33, আর কোথাও বলা নাই, সিআরপিসির কোথাও বলা নেই, আছে নাকি? নাই স্যার। না। দারোগা রহিম চোরাইমালের জন্য এক বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি লাইসেন্সবিহীন পিস্তল পান। যদিও তার কাছে অস্ত্র উদ্ধারের কোনো তল্লাশি পরোয়ানা ছিল না, তথাপিও তিনি পিস্তলটি জব্দ করে থানায় নিয়ে আসেন, দারোগার কাজের আইনগত বৈধতা দিন। এখানে এই গ্রেপ্তারকৃত ব্যক্তি, আচ্ছা এখানে চোরাই মাল, এখানে আমরা লিখবো চোরাই মাল উদ্ধারের জন্য তল্লাশি করতে পারেন সিআরপিসির 165 ধারা। 165 দিছো জি কি স্যার আইনুল? 100। জি স্যার। কেটে দেওয়া নাই? স্যার, 165 দিছো? জি স্যার, জি 103 স্যার। 165। আচ্ছা 165, মানে অর্থাৎ কথাটা হলো যে পুলিশ কোনো মালামাল উদ্ধারের তল্লাশি কালে যদি কোনো কিছু পান, সেটিও তিনি জব্দ তালিকা বলে জব্দ করে হেফাজতে নিতে পারবেন। এখানে তার সেখানে অন্য কোনো তল্লাশি পরোয়ানার প্রয়োজন হইবে না। কথাটা লেখছো তো এইভাবে নাকি? হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। মানে তোমাকে বোকা বানাচ্ছে যে অস্ত্র হুম, আইনে হুম, তো হুম। 25 ধারায় বলছে অস্ত্র বিনা পরোয়ানায় তল্লাশি ছাড়া উদ্ধার করা যাবে না। তুমি তো অলরেডি, মনে করো তুমি একটা ডাকাতি মামলার মালামাল উদ্ধার করতে গেছো, ওখানে গিয়ে তার বাড়িতে 2টা অস্ত্র পাইছো, তুমি কি করবা? ভাই, এটা নিয়ে যাই আর এটার জন্য পরোয়ানা নিয়ে আসি নাকি? এটা করা যাবে না। ওই যে যেমন এটা স্যার ইয়ে আসছে যে আহ, প্রশ্ন আসে যে একজন পুলিশ অফিসার, একজন এএসআই কি বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে পারে? তো এএসআই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতেছে, হঠাৎ করে 500-700 লোকের একটা মিছিল এসে এএসআই প্রতি ভাঙচুর শুরু করে দিলেন। আশেপাশে ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে। এএসআই কি বলবে? বাবা তুই দাঁড়া, এটা ওসি সাহেব ছাড়া পারে না, আমি ওসি সাহেব ডেকে নিয়ে আসি নাকি? আমাকে পিআরবি 153 বুঝতে হবে, একাকী একজন কনস্টেবল কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন। এগুলো পড়তে হয়, না পড়লে আসলে মানুষ ভালো করতে পারে না। আসলে কি আমাদের মতো বুড়া মানুষের মূল্য তো নাই। মনে করো আমি, এখন স্যার, আমার যেটা অভিজ্ঞতা হইলো, এটা তো অভিজ্ঞতা তো আসলে শেষ নেই, পরীক্ষা মানে অভিজ্ঞতা। যেটা দেখলাম যে নিজে যেটা মনে করতেছি সঠিক, এটাই আসলে সঠিক, আর যার কাছে যেটা জিজ্ঞেস করতেছি ওইটাই ভুল। বাবা শোনো, তার ওরা মানে তো নিজে ভুল কিছু করছে না জানলে না। অন্যের আচ্ছা ভরসা শোনো, কিচ্ছু করবে না। শোনো ফারুক, তুমি আমার সাথে আজকে দীর্ঘদিন যাবত আছো, তুমি এই পথ দেখাইছো যে স্যার এইভাবে অন্তত ডাল চাল খাইতে পারবেন। আমি যখন পেনশনে আসি তোমরা অনেক অনুরোধ করছো স্যার যাইয়েন না, তখনও তোমাদের ক্লাস নেই। তুমি আমাকে সব দেখাই দিলে যে, স্যার আপনি পেনশন চলে যান, আমি ব্যবস্থা করতেছি। যখন আপনি তারপরে এই তো আছি। আচ্ছা বলো তো, আমি আজ পর্যন্ত কি কোনো আইনের ব্যাখ্যা, আইনের কোনো উদাহরণ বা আইনের বাইরে কোনো আহ মানে আইনের বিষয়গুলো কখনো আমি ভুল সিদ্ধান্ত দিছি? না, না না। স্যার, কোনো ভুল ব্যাখ্যা দেন নাই স্যার। আর কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আমি তো বললাম না স্যার, এই যে পরীক্ষার 3 দিন আগে আমি একজনের একটা সাজেশন নিলাম। তো সাজেশনের ওর ধারা দেখেই আমার মানে এত অস্থির অস্বস্তি লাগতেছে। এটা মানে এক সাইডে রেখে পরে আমি, আপনি যেভাবে বলছেন ওইগুলোই শুধু দেখছি। এবং আমি যে সাজেশন দিছি সাজেশনের মধ্যে এই যে আজকের পরীক্ষা 100 আসছে, হ্যাঁ, এএসআই আজকের এর পরীক্ষা নেই। পরীক্ষা 100 আসছে, হ্যাঁ, দু তোমাদের একটাই দেখছি আজকের পরীক্ষা আমরা করছি, 60% আসছে। আপনার সাজেশনের বাইরে নেই। তাহলে কিন্তু তাই বলে কি ছাত্র আমি পাবো না? কারণ কি জানো, আমার তো ব্যাটসম্যান নাই, আমি আবার রসকস করে কথা বলতে পারবো না। এইটা এখন স্যার ঘটনা হয়েছে, এখনকার যুগটা হচ্ছে মানে আপনি কি দিচ্ছেন বা আপনি কতটা ভালো করতেছেন সেটা কেউ দেখবে না। দেখবে হচ্ছে যে আপনি কতটুকু তেল মারতে পারতেছেন বা তোষামত না, করতে পারতেছেন। এটা সুযোগ এই না কারো। শোনো ভাই, একটা ছেলে পড়ালে 500 টাকা পাবো, এই 500 টাকার জন্য আমি তাকে 500 টাকার বিনিময়ে 2 বেলা পড়াই, একটা মাস 2 বেলা পড়ানোর পরে 500 টাকা পাবো, আমি তাকে ভুল পড়াতে পারবো না, আর এত তেলায়া পড়াইতে পারবো না। পড়ার যেটা স্পষ্ট সেটা পড়তে হবে, ক্লাসের নিয়ম অনেকে মানতে এইটাই হবে। একটা এইটাই ইয়া স্টুডেন্ট করে। একটা স্টুডেন্ট ক্লাসে আসার পর ক্লাসের যে নিয়ম তাকে মানতে হবে। সে বিছানায় শুয়ে রয়েছে খালি গায়ে, ক্যামেরা আমি অন করছি, এই রেকর্ডটা তুমি আমি মারা যাব, এটা যদি গুগল নষ্ট না করে, আমার অ্যাকাউন্ট যদি হ্যাক না হয়, এটা আজীবন থেকে যাবে কি? সঠিক স্যার। তুমি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, তুমি এখন জোয়ান আছো, তুমি বৃদ্ধকালে দেখবা যে না আমার চেহারাটা কেমন ছিল, যদি তোমার স্মরণ থাকে। তা সেখানে যদি খালি গায়ে তুমি থাকো তাহলে কেমন মনে হবে? এটা অনেকে বোঝে না। তারপরে তুমি যদি ক্লাসে দেখে বিছানায় শুয়ে, কারণ এটা তো রেকর্ড, এখানে তো তোমাকে তো মানতে হবে বাবা, এত ডিজিটাল। যাক, গল্প শেষ। তাহলে আমরা মোটামুটি বুঝলাম, পরের প্রশ্নতে চলে আসি।
তাহলে তোমাদের এজাহারটা কি সুন্দর করে লেখছো যে নিবেদনে যে আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে জানাইতেছি যে গত এত তারিখে আমি অমুক অমুক সব বাড়িতে ঘুমাইতেছিলাম, হঠাৎ করে হুম স্বপ্ন হুম। সাগরটি দিকে 7-8 জন অজ্ঞাত মানে এই চেহারার লোক, অর্থাৎ ডাকাতিরা কখনো কিন্তু ওই ইয়া করে না, মানে চেনা যায় না, মুখোশ পরিহিত সাধারণত হতে হয়, বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। হ্যাঁ, তার কখন আসলো কখন গেলে এইভাবে লেখছে, এরপরে যাওয়ার সময় কিংবা আমার অমুক চিৎকার করলে তারা তাকে এই কাম করে ফেলে। হুম, এটা করছো। তা তুমি নিচে কি লেখছো, বাম পাশে লিখতে হবে যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে এজাহারে কিন্তু ধরা হবে না, এজাহারে হবে তোমার ওই ঘটনাটা। বামে তুমি হুম। লিখতে পারো যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাধারণত পেনাল কোডের 396 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে এর এক ধারায় নিয়মিত মামলা রুজু করতে হয়। তার মানে বুঝাবা যে আমি পড়াশোনা জানি এবং এটা ঘটনাটা এই। কিন্তু দেখো, তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য বলপূর্বক বাড়িতে প্রবেশ করেছে। কারণ কি রে, ডাকাত তো বলপূর্বক ঢুকে, ডাকাত তো মানে দরজা জানলা ভাঙে, কিন্তু দরজা জানলা ভাঙাও যে বলপূর্বক এটা বুঝতে পারে নাই। হ্যাঁ, কতজন দিছে স্যার? 395, 97 দিছে, 396 দিছে। না মেরেই ফেলছে, মেরে ফেললে তার কিছু হবে না। শোনো, একটা কোন লোক, টাকা? শোনো, একটা লোক একটা বাড়িতে ঢুকছে, একটা মেয়েকে পেয়েছে, মেয়েটার গায়ে হাত দিচ্ছে, এটা করছে ওটা করছে, সর্বশেষ মেয়েটাকে রেপ করছে। তাহলে তুমি কি ওই প্রথমের অপরাধগুলো সর্বশেষ ধারা গেলে দিবা না ধর্ষণের ধারা দিবা, কোনটা দিবা? কি তোমাকে তো, স্যার ওই যে গল্প করতে হবে স্যার, এই যে কপাল খুব ভালো, লোকটার কপালে গুলি লাগছে, একটুর জন্য চোখে লাগে নাই, কিন্তু লোকটা যে হ্যাঁ, মরছে সেটার খবর নাই। সেটা খবর নাই। মনে করো 5 জন লোক একটা বাড়িতে চুরি করতে ঢুকছে, 5 জন লোক একটা বাড়িতে চুরি করতেছে, হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠছে, জেগে ওঠার পর 5 জনের মধ্যে একজন গৃহকর্তাকে এক কোপ দিয়ে মেরে ফেলছে। তার প্রথমে তো চুরি করতে ঢুকছে, পরে কি হবে? তাহলে বুঝতে হবে চুরি কখন দস্যুতায় পরিণত, দস্যুতা কখন ডাকাতি হয়, আর ডাকাতি করতে গিয়ে যদি কেউ খুন করে সেটা কি হয়। তো তোমাকে তো এই জিনিসগুলো বুঝতে হবে বাবা। তাহলে তুমি প্রথম দাও চুরির ধারা 457, 380, তারপরে দাও খুনের ধারা 302। মানে এটা পুলিশের কি করে, পুলিশ কি জানি সারপ্রাইজ না কি জানি বলে, মানে ধারা ধারা লুকায় না, বাঁচানোর জন্য। যেমন হয়েছে দস্যুতা, বলছে এই যেতে পারবে না, কেসে দিয়ে দাও। এটা কিন্তু পেনাল কোডের 390 ধারায় দস্যুতা বলা হয়েছে, অর্থাৎ 392-তে শাস্তি। এখন আমরা যখন, আমি যখন থানায় ছিলাম, তো কুবুদ্ধি ভালো নিত, ওসি সাহেব বলতো এই জাহাঙ্গীর স্যার, এটা কিভাবে ম্যানেজ করা যায়? আমি স্যার, কোনো বিষয় হলো সেই সূত্রাপুরের বদর হোটেলের 1 কাপ চা 1 টাকা দাম, একটা বেনসন সিগারেট খাওয়ানোর পরে বলুন ভাই, একটা ধারা দিয়ে কি করবেন, 3-4টে ধারা দেন, কিরকম? 341, 323, 379, অর্থাৎ গতিরোধ করে মারধর করো তো টাকা নেওয়ার অপরাধ হয়ে যায় কিছু দস্যুতা। বুঝতে পারছো তো ঘটনাটা কি? তো এখন ওই যে ফারুকের কথায় যে আহ, অল্পের জন্য চোখটা বেঁচে গেছে, কপালে লাগে গুলিটা বের হয়ে গেছে না। যাক, পরবর্তী প্রশ্ন আমরা আসি। এই জন্য আমাদের পড়ে না, তো না পড়লে কি হবে? আচ্ছা, দারোগা রহিমের বিষয়টা তো বুঝলা, তাহলে কি লেখছো যে দারোগা রহিম, তুমি লিখবা যে একজন পুলিশ অফিসার, তিনি তার তদন্তাধীন মামলার আলামত উদ্ধার করা কালে তিনি যদি অন্য কোনো আলামত সেখানে পান, তাও তিনি তাহার আলামতের সাথে জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নিতে পারবেন। আলোচ্য প্রশ্নে তিনি যে আগ্নেয়াস্ত্রটি পেয়েছেন বা পিস্তলটি পেয়েছেন, তিনি সেটিও এই মামলার এই মালামালের সাথেই জব্দ করে হেফাজতে নেবেন। তার জন্য কোনো আলাদা জব্দ তালিকা প্রস্তুত করতে হবে না, এবং তার জন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না। বিষয়টাকে বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি, এটা লিখছি স্যার। ফারুক, কি ফারুক কি বুঝতে পারছো? শোনা যায় না বাবা, তোমার মাইক বন্ধ, মাইক বন্ধ, তোমার মাইক বন্ধ ফারুক। স্যার স্যার আমার এখানে মনে হয় একটু নেটের সমস্যা করতেছে। তুমি কি লিখতে পারছো আমার মন মতো আমি যা কইছি? লিখছি লিখছি, জি স্যার, এটা লিখছি, এটা তো পড়ে গেছি ওই লিখেছি। আচ্ছা, পরবর্তীতে কি আসলো? নিম্ন বর্ণিত পরিস্থিতি একজন সাব ইন্সপেক্টর করণীয় কি? এক, দায়িত্বাধীন এলাকায় একজন গৃহবধূর অপমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছে। তোমার কাজ কি?
এই 20 পানে আত্মহত্যা ব্যক্তির সিআরপিসির 174, পিআরবি 299 বিধি অনুসরণ করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা, তো লাশটি পোস্টমর্টমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা। এই তো নাকি? না তুমি এখানে জি স্যার। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছো আবার? না 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 স্যার, না এটা না, এই খালি এই 2-3টা ধাপ লিখে দিচ্ছি। গুড, আচ্ছা। এরপরে আসো। ঠোঁটসহ টহলরত অবস্থায় দেখতে পান কতিপয় যুবক যানবাহন ভাঙচুর করছে, কি করতে পারো? এটা একটু কনফিউশনে ছিলাম, পরে একজন বললো যে 151 দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বাট লাস্ট এটা সবাই লাস্টে লিখছে আর কি। যানবাহন 151 দ্বারা বিনা ভাঙচুর পরোয়ানায় করলে তো গ্রেপ্তার। তুমি তাকে বিনা পরোয়ানা এখানে গ্রেপ্তার করতে পারো না। যানবাহন ভাঙচুর করলে কি করতে পারো? আইন শৃঙ্খলা বিঘ্ন করে অপরাধ বলেছে। Good. দুইয়ের উদাহরণে কি বলা আছে? 4 তোমার ধারা কথাটা নিচে। বলতে হবে যে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের এই ধারায় আইনগত ব্যবস্থা নেবে, এই তো নাকি? হ্যাঁ, জি স্যার, এটা আমি শাস্তিটা লিখে। এখন টহলরত অবস্থায় কতিপয় যুবককে যানবাহন ভাঙচুর করতে দেখলেন, আপনি কি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না? কি জি স্যার, আমি খালি বিনা পরোয়ানায় গ্রেপ্তারই করছি, আর কিছু করি না। 151 দিছো না? গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছি। 151 ব্যবস্থাটা হলো কি জানো, এই ভাঙচুর করার আগে গ্রেপ্তার করতে হয়। জি ভাঙচুর স্যার। করলে আর 151 হয় না। তুমি 54 ধারায় গ্রেপ্তার করতে পারো। 54 এখন কি বলা আছে? আমলযোগ্য অপরাধ করেছে মর্মে সন্দেহ করা হচ্ছে, সংবাদ পাওয়া গিয়েছে বা করছে। সিআরপিসির 54 ধারা ছাড়া তো গ্রেপ্তার করার কোনো অধিকার নাই মামলার আসামিকে। বিষয়টা বুঝতে পারছো? আর ওই যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, এই দ্রুত বিচার আইনের 2-এর উদাহরণে কিন্তু এটা বলা আছে যে কোনো যানবাহনে ক্ষতি সাধন করা। ক্ষতি সাধন করা থাকলেও সেখানে কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কথা বলা নাই। বোঝা গেছে রাশেদ? জি স্যার। এই ধরনের বিনা পরোয়ানায় পুলিশ একজন ব্যক্তিকে জি স্যার, বিনা এটা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, কয়ের বিরুদ্ধে একটি খুন মামলার সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য কয়ের স্ত্রী পুলিশের সহায়তা না করে ওকে পালিয়ে যেতে সুযোগ দেন। এখানে জি কিন্তু স্যার। শুধু স্ত্রীর কথাই বলেছে। তো এই খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামির কথা কিন্তু পেনাল কোডের 212-তে বলা নেই, 216-তে বলা আছে। তো 216-র যে ব্যতিক্রম আছে, তোমাকে লিখতে হবে প্রথম 216-তে কি বলেছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত কোনো আসামিকে আশ্রয় দান করেন, তাহলে তিনি এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন। কিন্তু কোন স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, তাহলে এই বিষয়টি অপরাধ হিসেবে গণ্য হইবে না। আলোচ্য প্রশ্নে ক নামক নারী তার স্বামী খুনের সাজাপ্রাপ্ত আসামি জেনেও তাকে পলায়ন করতে সহায়তা করায় বা বা পলায়ন করতে দেয়, সে এই পেনাল কোডের 216 ধারা অনুযায়ী কোনো অপরাধ করেন নাই। তার অপরাধটি 216-র ব্যতিক্রমের মধ্যে কোনো অপরাধ হিসেবে গণ্য হইবে না। 52 কিন্তু হবে না এখানে আবার। তুমি কি 52 দিছো নাকি রাশেদ? স্যার শেষে লিখে দিয়েছি স্যার, এক্ষেত্রে 52 ক ধারায়ও রেহাই পাবে। সেটা আলাদা, কিন্তু একটা সেকেন্ড ভাই, এখানে দেখা যাবে অনেকে 52 ধারা অনুযায়ী আমি তার শুধু স্ত্রী কোনো অপরাধ হবে না। ফারুক, এখানে দেখা যাবে স্যার অনেকে শুধু লিখছে 216 দিচ্ছি। হ্যাঁ ফারুক, শুধু 216 দিচ্ছি, 52 ক লিখি নাই। সঠিক উত্তর 216, অর্থাৎ ব্যতিক্রম। দেখো 216-এর নিচে ব্যতিক্রম লেখা আছে, হ্যাঁ লেখা আছে, দেখছি স্যার। বুঝতে পারছো? স্যার আচ্ছা, এরপরে আসি। স্যার, এই হ্যাঁ, প্রশ্নটাই তো ওই যে উপরে লেখছে পুলিশ অফিসারের করণীয় কি? পুলিশ অফিসারের করণীয় কি বর্ণনা করুন, লিখবা যে এখানে পুলিশ অফিসারের করণীয় তাকে ধরতে পারবে না। বুঝতে কোনো পারছো? অপরাধ নাই স্যার, সেটাই। কোনো কিছু না, করবেন না। লাগবে যে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে এই ব্যক্তির কোনো অপরাধ না হয় পুলিশ তাকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকবে।
ওইটাই জি স্যার লাস্টে আমি ওইটাই স্যার অ্যান্সার। জি স্যার। এটা লাগবে না, অত খুঁজবে না এখানে। আমি বললাম তো যে প্রশ্ন শুরু করে একভাবে শেষ করে একভাবে, প্রশ্নটা যদি বুঝিয়ে শুনে লিখতো তাহলে কিন্তু চিন্তাও হতো। করেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা ওইভাবে মিলাইতে পারে নাই, উপরে মিলাইতে লিখছে যে একদম পারেনি সাব বললাম না। ইন্সপেক্টরে করবো। এবং প্রশ্ন শোনো আমি বলি, তোমাদের এই প্রশ্নগুলো এক ব্যক্তি করছে, সবগুলো প্রশ্ন একই প্রশ্ন সবার কাছে দিছে, মানে এই এত হলো খুনের মামলার আসামি, অর্থাৎ সবাই তো এখন খুনের মামলার আসামি। তবে আপনারা আমার বুঝতে আমার পারছেন? মনে হয় যে আজকের যে প্রশ্নটা হয়েছে এটা যদি উইদাউট বুক হইতো, মানে প্রথম দিনেরটা হইতো, আর প্রথম দিনেরটা যদি দ্বিতীয় দিন হইতো, তাহলে অনেকের পরীক্ষা আরেকটু ভালো হইতো। দেখো বাবা, সবাই যদি পাশ করতে পারে তাহলে পরীক্ষা শব্দ আসলো কেন? এজন্য অধ্যয়ন না কি জানি কয়, অধ্যবসায়, অধ্যবসায়। এত তো করতে পারবো না বাবা, অত পড়ালেখা করিনি, যতটুকু জানি চেষ্টা করি। পরবর্তী প্রশ্ন। পরশু টহলরত অবস্থায় দেখতে পান একজন ড্রাইভার বেপরোয়া গাড়ি চালাচ্ছে। আপনি তাকে থামাতে সংকেত দেন, কিন্তু তিনি উহা অমান্য করে গাড়ি নিয়ে দ্রুত চলে যান। তাহলে এই গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন 2018 কোন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে? কে? অপরাধটা স্যার 42 ধারায়, কিন্তু 85 আর 91 ধারায় বলা আছে না শাস্তি করে। শোনো, এখানে অপরাধটা হবে সিগন্যাল অমান্য। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাওয়া কোনো অপরাধ নয়। পুলিশের সংকেত সিগন্যাল অমান্য করলে 109। শাস্তি কত ধারায়? হ্যাঁ, 85। এবারও কোটা দিছো? আমি তো মানে 109 দিলাম। কেন রে বাবা? থামানোর জন্য, থামানোর জন্য নির্দেশ দিলাম। থামানোর জন্য নির্দেশ দিয়েছো? এখানে প্রশ্নটা কি? ড্রাইভার বেপরোয়া গাড়ি চালিয়ে গেছে, সিগন্যাল অমান্য করে, সিগন্যাল অমান্য করার কথা কোথায় বলা আছে? সিগন্যাল অমান্য করলে শাস্তির ধারা কত? 85 দেখেন স্যার, এটা হয় কিনা 85 ধারা। কি? মানে স্যার এটা এটা তো কনফিউশন ছিল লাস্ট, আমি লিখছি 44 লাস্টে দুইটা ধারার প্রশ্নই বিধান লঙ্ঘন করছে স্যার। রাখো। 44 ধারা বিধান লঙ্ঘনের কারণে 87 ধারায় অপরাধ করছে। তোমাদের তো এখানে ভুল হয়, তোমরা তো নিজেরা বোঝো না, বুঝতেও চাও না। 44 ধারা হবে কেন? শোনো আমি তোমাদের বলি, ট্রাফিক সংকেত ব্যবহার, ট্রাফিক নিয়ন্ত্রণ, এখানে দেখি আমরা কি আছে, দাঁড়াও। 44 কি বলছে? গতিসীমা নিয়ন্ত্রণ, অর্থাৎ যেখানে নির্দিষ্ট আকারে দেওয়া আছে এখানে 80 কিলোমিটার স্পিডে চলবেন, 20 কিলোমিটার স্পিডে চলবেন। আর দ্রুত গতিতে গাড়ি চালানো হয়েছে, দ্রুত গতি বলতে কোনো গতি না, এটা 100 মাইলও দ্রুত হতে পারে, আবার 50 মাইলও দ্রুত হতে পারে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার, সড়ক পরিবহনে দ্রুত গতির জন্য কোনো শাস্তির ব্যবস্থা নাই। হ্যাঁ, দ্রুত গতির জন্য কোনো শাস্তির ব্যবস্থা নাই। এই যে নির্ধারিত শোনো, গতির চেয়ে 42, বেশি গতি। জেনে রাখবা, এখানে 42 এখানে ধারা কোনো অমান্য এখানে করলে তার শাস্তির কথা বলা আছে কত ধারায়? আমরা দেখি আগে, দাঁড়াও বাবা, এটা তো এত সহজ না। 38, 42, 85 ধারায় বলা আছে ট্রাফিক আইন, 110। ট্রাফিক সংকেত না মানিয়া চলার বিষয়ে। আমাদের কথাটা হবে উক্ত গাড়ির চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন 2018 এর 85 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। বিষয়টাকে বুঝতে পারছো? তাকে তো আমি ধরতে পারি নাই। ফারুক, স্যার। দেখো এখানে আর একটা কথা আছে। তাহলে লেখা আছে সংশ্লিষ্ট অফিসারের করণীয় কি? কথাটা হবে সংশ্লিষ্ট পুলিশ অফিসার সিগন্যাল অমান্যকারী গাড়ির চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের 85 ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন। কারণ 85 ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নিলে আমি কি এখানে তাকে 100 ধারায় কি গ্রেপ্তার, এই 110-এ কি গ্রেপ্তার করতে পারবো? আমি তাকে তো পাইয়ে নাই। স্যার 91 কি অসাথে আসবে স্যার? 91। আহা, আমার 91 কেন আমি দেবো? আমার তো 91 সুযোগ নাই এখানে। 91 আমার কি বলা আছে? 91 এ বলা আছে দ্রুত গতির মোটরযান প্রবেশের ক্ষেত্রে মহাসড়ক। এটা কি কথা বলো না বলো? অর্থাৎ যে গাড়ি জোরে আসবে সে মেন রোডে ওঠার সময় দেখে শুনে উঠবে। আর 109 এর কথা বলছো, ফারুক কয় 109 দিছি। 109 কি বলা আছে? মোটরযান থামাইবার প্রয়োজনীয় এটা আমার ভুল হয়েছে। করিবার ক্ষমতা। এখানে তো তাকে পাইয়ে নাই আমি, তাকে তো আমি পাইয়ে নাই, সে তো দাঁড়ায় নাই। তা যেহেতু দাঁড়ায় নাই, তা কোনো যানবাহন যদি না দাঁড়ায় তাহলে আমি কি করব? আমার সিগন্যাল তো অমান্য করছে নাকি?
যাই হোক, আমাদের ভুল ত্রুটি আছে, অনেক কিছু ভুল হয়ে যায়, আমরা চেষ্টা করি। তো মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছো। সবাই সবার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন সবারই আশা পূর্ণ করে। জি স্যার। আর কালকের থেকে তো তোমাদের ক্লাস নাই। আমরা ফারুক, আগামী মাসে, এই মাসেরই আমি 15 তারিখ থেকে পুনরায় ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তো তুমি একটু অনুগ্রহ করে আমাকে একটু করে দিও, ঠিক আছে? আর হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। তোমরা যারা জি আছো, স্যার। হাল ছাড়া যাবে না, তোমরা পড়া শুরু করো। ওই আবার 500 টাকা দেওয়ার চিন্তা ভাবনা করো না, যে স্যারের 500 টাকা দিতে হবে এই জন্য না। কারণ ক্লাস করতে হবে, বলা যাচ্ছে না। জানার শেষ নাই স্যার, জানতে হবে আরো। যে যে পরীক্ষা দিলাম গতকাল, না, আমার মনে হচ্ছে কিছুই জানি না। অনেক কিছু না, তোমাদেরকে তো ব্রেক করেও ধরতে পারি না, না আমি কি করব? বুঝতে পারছো? হুম। যাই হোক, তো ভালো থাকো। জি স্যার, সবার জন্য সবাই দোয়া করবে। আমার ভালো থাকো, সবার জন্য ধন্যবাদ ঠিক আছে, সবাইকে। সবাই আমার প্রতি মন খারাপ করবে না, যারা আমার ভিডিও শুনবে তাদের প্রতিও বলছি, মন খারাপ করার কিছু নাই। এ মাসের 15 তারিখ থেকে আবার আমি আমার আলোচনা শুরু করব। যদি আমার আলোচনা কেউ মনে করে যে না, আমি মূল বইকে অনুসরণ করে আলোচনা করি, তাহলে তারা ক্লাসে আসবে, নইলে আসবে না। তবে যেই ক্লাসে আসুক, আমার অনুরোধ থাকলো তাকে জেনে শুনে আসতে হবে। ক্লাসের নিয়ম ভঙ্গ করলে আমি তাকে কিন্তু আমার ক্লাসে রাখি না। এটা তাকে জেনে শুনে আসতে হবে। তাতে না আসলে নাই কোনো সমস্যা নেই। আর যদি ভালো মনে করে তারা যেন আসে। ফারুক, সবাই ভালো জি থাকো। স্যার। সবাইকে অনেক রকমের কথা বলা হয়েছে বিভিন্ন সময়, তোমাদেরকে একটু আপগ্রেড করার জন্য তোমাদের মনোভাব, তোমাদের মতবাদ কি? আমি যে পড়াইছি, আমার কি পড়ায় ভুল ছিল কোনো, রাশেদ? না স্যার, পড়াই বলছিলাম না। আর এইখানে আরেকটা বিষয় যেটা আমি আমার ভুলটা স্বীকার করি, সেটা হচ্ছে বছরের প্রথমে শুরু করছিলাম, কিন্তু মাঝখানে আবার একটু সমস্যার কারণে বাদ দিয়েছিলাম, এবং লাস্টে এসে আবার আমি অল্প দিন, মাত্র 10-15 দিন কন্টিনিউ করছি। তো এতে আমি যা মনে করলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমি কন্টিনিউ করতে পারতাম, তাহলে আমার পরীক্ষা আরো ভালো হইতো, এবং এটা কেউ বলা লাগবে না, আমি নিজেই বুঝতে পারছি পরীক্ষার কেন্দ্রে গিয়ে। তো মাঝখানে আল্লাহ আসলে বিভিন্ন আল্লাহ তোমার প্রতি রহম পারিবারিক করুক, তুমি আমার অনেক উপকার করছো, কিন্তু আমি তোমার উপকার করতে পারিনি। প্রশ্ন জেনে রাখবা, আমি তোমাকে বারবার করে বলি, প্রশ্ন আমাকে দিয়ে যেতে হবে, আমার আর কিছু জি বলার নেই। স্যার। তার মানে কি, আমরা যেগুলো আলোচনা করবো প্রশ্ন সেগুলো আসবে। কেন, একটা আগে বুঝতে হবে যে একজন স্টুডেন্টের কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এটা যা নাই হবে না। আসলে কি, বর্তমানে বিষয়টা হলো আমাদের মাস্টারের চেয়ে, ছাত্রের চেয়ে মাস্টারের সংখ্যাটা অনেক বেশি। শিক্ষক এত হয়ে গেছে, শিক্ষকরা আইন জানুক আর না জানুক, পড়ালে পয়সা পাওয়া যায় সে কারণেই অনেকে পড়ায়, অনেকে আবার জোর করে বিনা পয়সায় পড়ায়। এখন লিঙ্ক দেবো, এটা দেবো, ওটা দেবো। এই যে তোমরা যে বললা যে তোমাদের পরীক্ষার আগে বিভিন্ন রকমের সাজেশন চলে আসছে, তাই না রাশেদ? জি স্যার, আপনি স্যার একটু রেকর্ডটা বন্ধ করলে আমরা কিছু কথা বলেছিলাম। তো যাই হোক, না রেকর্ড তো বন্ধই আছে, আমার রেকর্ড আছে বন্ধ। আর না স্যার, আজকে কিছু বলবো না স্যার। সালে কিছু বলবা? না স্যার, কিছু বলবো না, বলতেছি এটাই স্যার, দোয়া করেন যেন আমরা ভালো অবশ্যই। রেজাল্ট করি সবাই, যারা আমি আন্দাজ করছি আরেকটা কথা বলি পুনরায়। নেই, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি নেই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, তোমরাও কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছো। তোমাদের পরীক্ষাটা যদি আমি হলে গিয়ে পরীক্ষা দিতাম, পাশ করতাম, কিন্তু এমন না যে আমি সবকিছু ভালো করতাম। কারণটা হলো একটাই, পরীক্ষার হলে মানসিক চাপ থাকে, পারিপার্শ্বিক সব মিলেই একটা আহ অস্থিরতা কাজ করে। হুম। যাই হোক, কোনো কারণে যদি তোমরা খারাপের দিকে চলে যাও, মন খারাপ করবে না, কারণ ধরে নেবে এটা তোমার নিয়তি ছিল, তুমি চেষ্টার কিন্তু ত্রুটি করো নাই। তুমি কি দোয়া বলতে করবেন পারবা, তুমি কি বলতে পারবা তোমার খাতাটা কেউ নিয়ে গেছে, তুমি লিখতে গিয়ে তোমার নিজ হাতে তুমি লিখেছো? ঠিক স্যার। তা তুমি যেটা ভুল লেখছো, তুমি কিভাবে সেটাকে প্রমাণ করবা যে না তোমারটাই সঠিক ছিল? কথাটা এটা না? জি স্যার, মানে ভুল যা করছি সেটা আমরা নিজেরাই করছি, এই ক্ষেত্রে অন্য কারো কোনো দোষ নাই, এটা আমাদের ইয়া। তবে অন্যবার আমার যে অভিজ্ঞতা হয়েছে, মানে 2-3বারই আমার দুইটা দুর্ঘটনা হয়েছে, একবার ওই যে মোবাইল নিয়ে, আবার হয়েছে এই হ্যাঁ, খাতা নিয়ে। এইবার আবার ওই ধরনের সব সতর্কতা ছিলাম, সর্বদিকে এইবার চেষ্টা করছি
মানে যাতে কোনো দিকে ফল্ট না হয় এভাবেই চেষ্টা করছি, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আপনি যেটা বলছেন সেভাবেই করছি। আর আমার সাজেশন কিংবা আমার ক্লাসের পড়াশোনা সবগুলা কিন্তু আসছে বাইরের থেকে। দুইটা মনে হয় আসছিল গতকালকে, এছাড়া আর কোনো আসে নাই। সেটাই আর কি। আমি তো এই দিক থেকে আমি ওই যে ওইটা পড়াই নেই, একটা মনে হয় যে কি জানি বলে, ওই যে আহ স্বীকারোক্তি প্রত্যাহার, এটা আমি পড়াইনি। আর ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই এটা দুইটা বাদ। পড়াইনি, এটা ছাড়া যা আছে চেষ্টা করছি আমি। যাই হোক, তারপরেও ভালো থাকো, কথা হবে, মন খারাপ Yes, করবে না, যখন যে অবস্থায় থাকো স্মরণ করবা। আর আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করব। ফারুক, যদি পারো তাহলে একটা জি স্যার। আজকের এই ক্লাসটা নিয়ে তুমি একটা কোনো তৈরি করে অন্তত ইয়া করে দিও। আর আমি সার্বিকভাবে যতগুলো পরীক্ষা হয়েছে এগুলোর আলাদা আলাদা একটা ক্লাস আমি করব। অর্থাৎ এই একেবারে হুবহু তোমাদের কি লেখা দরকার ছিল, কিভাবে লিখতে ভালো ছিল, ওটা আমি একটা ক্লাস ব্যবস্থা করব। ঠিক আছে? ঠিক আছে। রাশেদ, কিছু বলবা? স্যার দোয়া করেন, স্যার আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজত করবে। ভালো থাকো সবাই। আর যারা আমার ভিডিও শুনছে তাদের উদ্দেশ্যে বলছি, আগামী 15 তারিখ থেকে আবার শুরু করব আমার সে চিল্লা পাল্লা। যারা ক্লাসের নিয়ম মেনে ক্লাস করতে আগ্রহী আছে তারা যেন যোগাযোগ করে, যদি কিনা মনে করে আমি ভালো পড়াই। আমি কাউকে জোর করে ডাকবো না। জি ঠিক স্যার, আছে? আপনার মতো সবাই ব্যাখ্যা কেউ দিতে পারবে সবাই না স্যার। চেষ্টা করবো। ভালো থাকো সবাই। আর ডিএমপি তে যাদের পোস্টিং হয়েছে, রাশেদের, সালের, শহীদের, যাদের পোস্টিং হয়েছে ডিএমপি তে গেলেই যেখানেই থাকো, যেহেতু ঢাকায় যাওয়া হয়, যোগাযোগ করবা। ভালো থাকো সবাই। মেসেজ আর ঢাকায় তোমাদের আসলে জি মেসেজ স্যার। করেন স্যার, আমরা রেসপন্স করবো। তোমার প্যারেড পরীক্ষা কবে? স্যার 17 তারিখে। 17 তারিখ। তার আগে তো আর যাচ্ছ না তোমরা? তার আগে মনে এখন হয় স্যার ছাড়বে কি না স্যার, ওই যে সিদ্ধান্ত পূজা দেয়, পূজা তো। এখন কি আচ্ছা সিদ্ধান্ত দেয় তারপর জানি না। যদি সিসি দেয় তারপর তো সিসির উপর 10 দিন থাকা যাইবে। যদি আমার আচ্ছা, ঠিক আছে। এঙ্গেজমেন্ট বললো আল্লাহ ভরসা। 10 তারিখ। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আর যেখানে যাও চিন্তা করবে না, মনে করবা তোমার চাকরিটা ওখানেই ছিল। কারণ আমি যখন কনস্টেবল ছিলাম আমাকে ঢাকায় আনতে চাই নাই, আমি জোর করে ঢাকা আসছিলাম। তো পরীক্ষা আমি যে দেবো, এএসআই হব, সাব ইন্সপেক্টর, এইসব চিন্তা ভাবনা কখনোই ছিল না। তো হঠাৎ করে ওই রাত্রিকালীন ডিউটি, ওই ইউনিভার্সিটি এলাকা গিয়ে পুরাতন বই 5 টাকা করে কিনতাম, আইনের বই কিনে কিনে পড়তাম, মানুষ অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। তোমরা জানো না, এখনো আমাকে নিয়ে কথা হয় অনেক, যে এ আবার অফিসার্স ক্লাবের মেম্বার হয় কিভাবে, আমরা হতে পারি না। কিন্তু আমি তো হয়েছে শরীর দিয়ে, শরীর বলতে কি, অনেক লোককে হারানোর পরে আমাকে মেম্বার করা হয়েছে, যাতে তাদের স্বার্থে। বুঝতে পারছো, আমি কোনোটাতে ফেলিওর না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। জি স্যার।